ভালো ব্যাটিং উইকেটে প্রপার একটা বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশ ভেঙে পড়ে। ভালো উইকেটে খেলা হলেই সংখ্যা আমাদের বাড়ে। এর আগে দুটো ভিডিওতে এটা আমি বলেছিলাম। এখন কি সত্যি হচ্ছে সেটা? লিটন দাস এই যে 25-26 বলে 15-16 রান করলেন, এর চাইতে ফার্স্ট বলে শূন্য করে আউট হলে বেটার হতো। এটা কি মনে হয় আপনাদের? আমার কাছে সেটা মনে হয়। পুরো খেলার মোমেন্টামটা, বাংলাদেশ ইনিংসের মোমেন্টামটা লিটনের ওই ইনিংসটার কারণে শুরুর থেকে যে গতিহীনতায় ভুগেছে, তাওহিদ হৃদয়ের ওই ইনিংসটা বাদ দিলে আর কোনো অংশেই বাংলাদেশের ব্যাটিং ইনিংস গতি পায়নি। একজন ক্রিকেটার, ওপেনার, 9-10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, টি-20তে 10 বলে গিয়ে যখন প্রথম রান করবেন, 12 বলে 2 রান করবেন, 25 বলে 16 রান করে উইকেট দিয়ে আসবেন, তখন সমালোচনা তৈরি হবে, আলোচনা জন্ম দেবে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রান পেয়েছেন। শান্তর ওই 40 রান শুধুমাত্র সংখ্যা। শান্তর ওই 40 রান বাংলাদেশকে 140 পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হেল্প করেছে। কিন্তু ওই 40 রান বা ওই ইনিংস অস্ট্রেলিয়াকে কতটুকু চ্যালেঞ্জ জানিয়েছে? অস্ট্রেলিয়ার বোলারদের, প্যাট কামিন্সকে, জশ হেজেলউডকে, কিংবা অ্যাডাম জাম্পাকে, কিংবা মিচেল স্টার্ককে কতটুকু চ্যালেঞ্জ জানানো গেছে ওই ইনিংস দিয়ে? বিচার করার ভার আপনাদের উপরে। অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে যদি কেউ চ্যালেঞ্জ জানিয়ে থাকে, যদি বাংলাদেশের কারো ইনিংস অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো ইনিংস হয়ে থাকে, সেটা তাওহিদ হৃদয়ের ইনিংস। তার 28 বলে 40 রানের ওই ইনিংস অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো। এবং আর একজন ক্রিকেটার, একজন ব্যাটার যদি ওরকম আর একটা ইনিংস খেলতে পারতেন, তাহলে হয়তো রানটা এই মাঠে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিটার স্টেডিয়ামে যে 170 অ্যারাউন্ড পার স্কোর, সেই পর্যন্ত হয়তো গেলেও যেতে পারতো। তাওহিদ হৃদয়কে যদি বাংলাদেশের ব্যাটিং থেকে আপনি বাদ দিয়ে দেন অস্ট্রেলিয়া ম্যাচের প্রেক্ষাপটে, বাংলাদেশের ব্যাটিং আর কিচ্ছু নেই। কিছু নাম্বারস আছে, শান্তরটা আমার কাছে কেবলই নাম্বারস, যেটা বাংলাদেশকে অ্যাকচুয়ালি ভালো কোনো অবস্থানে নেওয়ার জন্য খুব বেশি হেল্প করেনি, যেটা তাওহিদ হৃদয়ের 28 বলে 40 রানের ইনিংসটা করেছে। শান্ত এবং লিটন দুজনে মিলে যদি ভুল না করি 60+ বল খেলেছেন, সম্ভবত 61 বল খেলেছেন। 61 বলে তারা 57 রান করেছেন। খেয়াল করে দেখেন, যে মাঠে ওভার প্রতি গড়ে এই বিশ্বকাপে 9-এর ওপরে রান উঠেছে, সেখানে বাংলাদেশের টপমোস্ট 2 ক্রিকেটার 10 ওভারে মোটে 57 রান তুলেছেন। ম্যাচ তো ওখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। আপনি পাওয়ার পেতে 39 করেছেন, দ্যাট ইজ ফাইন। আপনি যদি 50-এর উপরে বেশি একটা পার্টনারশিপ করে মিডিল ওভারে কেন আপনি 3 উইকেট হারিয়ে 59 রান তুলবেন? এই অ্যাপ্রোচের মানে কি? এই অ্যাপ্রোচ আপনাকে কোথাও নেয় না, বাংলাদেশকে নেয়নি। শেষ 5 ওভারে বাংলাদেশ কোনো রকমে 40+ রান করেছে, 42 টু বি এক্সাক্ট। এই যে 42 রান করতে গিয়ে 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ, লাভটা কি হয়েছে? মিডিল ওভার আপনি যদি 9 ওভারে 59 রানই তুলেন 3 উইকেট হারিয়ে, তাতে লাভের লাভ কিছু হয় না, বাংলাদেশের ক্ষেত্রেও হয়নি। উল্টো প্যাট কামিন্স হ্যাটট্রিক করে গেছেন। কাম ডাউন টু বাংলাদেশ বোলিং ইনিংস। যখন 6 ওভারে 59 রান হয়ে গেল, আপনাদের কয়জন বিশ্বাস রেখেছিলেন যে ম্যাচটা বাংলাদেশ হয়তোবা ঘুরিয়ে দিতে পারবে? কিংবা একদম শুরুতে যখন ডেভিড ওয়ার্নার লাইফ পেলেন, তারপরে তিনি যখন 33-34 বলে 50 করলেন, আপনাদেরকে মনে হয়েছিল যে 0 রানে ওই উইকেটটা গেলে হয়তো ম্যাচ অন্যরকম হতে পারতো? কিংবা পাওয়ার প্লের পর যখন বৃষ্টি হলো, বৃষ্টির পর যখন ফার্স্ট টাইম আবার খেলা শুরু হলো, রিশাদ যখন পরপর 2 ওভারে 2 উইকেট নিলেন, তখন কি মনে হয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচে বাউন্স ব্যাক করলেও করতে পারে? এই ইফস অ্যান্ড বাটসগুলো ছিল, কিছু সিচুয়েশন ছিল যেখানে বাংলাদেশ বেটার পারফর্ম করছে বোলাররা, কিন্তু অ্যাজ এ ইউনিট, যেটা আমি আগেও বলেছি, যুক্তরাষ্ট্র কিংবা সেন্ট ভিনসেন্টের যে উইকেট, সেখানে বাংলাদেশের বোলারদের, বাংলাদেশ টিমের ভালো করার সম্ভাবনা বেশি, উইকেটগুলো ভালো না, কিন্তু প্রপার টি-20 উইকেটে বাংলাদেশ ব্যাটিংয়ে যেমন ফেল করে, বোলাররাও ফেল করেন। 10তম ওভারে মুস্তাফিজকে দ্বিতীয় ওভার দেওয়া হয়েছিল, যেহেতু রিশাদ পরপর 2 ওভার উইকেট নিয়েছিলেন, আরেকটা প্রেশার দেওয়ার জন্য। মুস্তাফিজ কিছু করতে পেরেছেন? উল্টো ওই ওভারে এসে গোটা 10 রান দিয়ে দিয়েছেন। সো পয়েন্টটা হচ্ছে যে ভালো ব্যাটিং উইকেটে আমরা ব্যাটিং ওয়াইজ যেমন স্ট্রাগল করি, বোলিং ইউনিট হিসেবেও স্ট্রাগল করি। নইলে মাত্র 11 ওভার 1 বলে 67 বলে অস্ট্রেলিয়া 140 চেস করতে গিয়ে যখন 100 তুলে ফেলবে, তখন ওই ম্যাচে আর কোনো কিছু বাকি থাকে না। ওই ম্যাচে তখনও কোনো কিছু বাকি থাকে না যখন আপনি দেখবেন যে বাংলাদেশের পুরো ব্যাটিং ইনিংসে মোটে 3টা 6, 10টা 4, অথচ অস্ট্রেলিয়া পাওয়ার প্লের প্রথম 6 ওভারের মধ্যে 5টা 4 মেরেছে, 2টো ছক্কা মেরেছে। বাংলাদেশ যেভাবে পারফর্ম করার কথা ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো ব্যাটিং উইকেটে, আইডিয়ালি বাংলাদেশ সেভাবেই পারফর্ম করেছে। এর চাইতে ভালো হতে পারতো, কিন্তু এর চাইতে ভালো হওয়ার জন্য যে এলিমেন্টগুলো দরকার হয়, সেটা বাংলাদেশের এন্টায়ার ইউনিটের মধ্যে অনুপস্থিত ছিল, সেটা ব্যাটিং বোলিং 2 দিক থেকেই। শেষ করবো রিয়াদ এবং সাকিবের কথা দিয়ে। বড় ম্যাচে বড় প্লেয়ার, সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে একটু বেশি এক্সপেকটেশনস থাকে।
দুইজনই এই ম্যাচে বাংলাদেশকে চরমভাবে ডুবিয়েছেন, চরমভাবে হতাশ করেছেন। দুইজন যে জায়গাতে ব্যাট করতে নেমেছেন সেখান থেকে অন্তত 150 স্ট্রাইক রেটে ব্যাট করার কথা। তারা কি করেছেন স্কোর কার্ডটা আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। এই ম্যাচের প্রেক্ষাপটে আমার কাছে 1 নম্বর পারফর্মার, টপ পারফর্মার তাওহিদ হৃদয়, ঠিক যেভাবে ইন্টারনেটের 1 নম্বর পারফর্মার গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ। এক্সপেক্ট করব আগামীতে যে দুটো ম্যাচ আছে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে, বাংলাদেশ সেখানে এর চাইতে বেটার কোনো পারফরমেন্স দেখাবে বা বেটার পারফরমেন্স ডিসপ্লে করবে। এর চাইতে আর বাইরে খুব বেশি কিছু আমরা আশা করতে পারি না।